প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের আমরা দেখতে চাই প্রথম অধ্যায়েরই টপিক। তো আমাদের প্রথম অধ্যায়ের আজকের যে টপিকগুলো আমরা দেখব এবং সেখান থেকে আমরা যা শিখতে পারবো সেগুলো হলো আমাদের লাস্ট ক্লাসে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ দেখেছিলাম। তো সেই মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ দেখতে যেয়ে আমরা বলেছিলাম যে এটাকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই যে মৌলিক অর্থনৈতিক আমরা জানি ইকোনমিক্সে আমাদের গ্রাফ বা ম্যাথামেটিক্স আসলে ইকোনমিক্সটা আমাদের কাছে ইজি হয়ে যায়, কারণ আমরা একটা গ্রাফ দিকে তাকালেই বুঝতে পারি সবটা না পড়েও যে এটাকে আসলে কি বলা হয়েছে এখানে। তো গ্রাফটা এর জন্য আমাদের ইকোনমিক্সে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমাদের এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আমরা দেখেছিলাম সামনে, তো এই সমস্যাগুলো আমরা গ্রাফে ব্যাখ্যা করতে পারি কিনা। তো এরপরে আমরা দেখতে চাই যে উৎপাদন সম্ভাবনা রেখা ধারণা আমরা ব্যাখ্যা করতে চাই এর পরেরটা। তো উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহের একটা সমস্যা থেকেই আসে। তো এরপরে আমরা এই যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আসে, এর ভিত্তিতে আমাদের যে সুযোগ ব্যয় আছে, সুযোগ ব্যয় আমরা কি সেটা পরে ব্যাখ্যা করব। তো সেই সুযোগ ব্যয়ের ধারণা আমরা ব্যাখ্যা করতে চাই। তো আমরা যখন গ্রাফ ব্যাখ্যা করতে চাই, তো গ্রাফে যাওয়ার আগে তোমরা একটু খেয়াল করবে, দিস ইজ ইম্পর্টেন্ট। গ্রাফে যাওয়ার আগে আমাদের মাথায় রাখতে হয় যে গ্রাফ আসলে আমাদের সম্পর্ক ব্যাখ্যা করে। আমরা বলেছিলাম যে গাণিতিক যে কোনো সংখ্যা দিয়ে আমরা মূলত গণিত বা গণিত সাবজেক্টটাকে আমরা যদি বলি, তাহলে গণিতে আমরা সবসময় ফাংশন নিয়ে কাজ করি। অর্থাৎ গণিত আমাদের সব চলকগুলোর সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করে। যেমন আমি যদি বলি আমার লাইফ, তাহলে আমার লাইফও কিন্তু এরকম কিছু চলকের সমষ্টি। অর্থাৎ আমার লাইফে আমি কিছু নির্দিষ্ট চলকের ভিত্তিতে আচরণ করি আর কি। যেমন আমি যদি বলি যে আমি চলি, কারণ আমার মন বলে তুমি চলো। অথবা আমার যেকোনো এক্টিভিটিস বা যেকোনো কিছুই এক্টিভিটিস আমি যাই চিন্তা করি না কেন, এগুলো চলকের সমষ্টি। তো সচরাচর এই যে গাণিতিক চলক আর আমাদের যে আত্মিক বা আমাদের যে সম্পর্কের আমাদের যে চলক, এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা জানি গণিতের চলক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা সবসময় গাণিতিক সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করি, আর আত্মীয়তার সম্পর্ক বা এই ধরনের আমার সঙ্গে যেসব অন্যান্য সম্পর্ক আছে, পরিবেশ, প্রকৃতি, সমাজ, এগুলোর সঙ্গে সম্পর্ক একটু ডিফারেন্ট। তো আমাদের ইকোনমিক্সও আমাদের গণিত। তো গণিতের এই সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা আমাদের চলকগুলোকে গাণিতিক সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করি। তো আমরা বলছি যে আমাদের এই যে আমাদের চিত্র আসে, সেই চিত্রগুলো আমাদের সবসময় চলকগুলোর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। তো আমরা বলেছিলাম যে চলক দুই ধরনের, চলক নিয়ে আমরা কাজ করি। একটাকে আমরা বলি স্বাধীন চলক, আর একটাকে আমরা বলি অধীন চলক। তো স্বাধীন চলকের সঙ্গে অধীন চলকের সম্পর্কগুলোই মূলত চিত্রের সাহায্যে আমরা উপস্থাপন করতে চাই। তো আমরা বলেছিলাম কি যে স্বাধীন চলক আর অধীন চলকের সম্পর্ক যদি আমরা ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে আমরা স্বাধীন চলকটাকে চাহিদা যোগান বাদে বাদবাকি সব ক্ষেত্রে ভূমি অক্ষে রাখি, আর অধীন চলকটাকে আমরা সবসময় লম্ব অক্ষে রাখি। তো এটা গণিতেও রাখা হয়, কারণ আমরা এক্স কে সবসময় নিচে দেই আর ওয়াই কে উপরে দেই, যদি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স হয়। এক্স হলো স্বাধীন চলক আর ওয়াই হলো অধীন চলক। তো এখন আমরা বলছি এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা ব্যাখ্যা করতে চাই, এই মৌলিক অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করতে যেয়ে তাহলে নিঃসন্দেহে আমরা কিছু চলক নিয়ে কাজ করতে চাই, যে চলকগুলোর মধ্যে স্বাধীন চলক আছে এবং অধীন চলক আছে। তাহলে এই যে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে স্বাধীন চলক আর অধীন চলক, এটা কি আমাদের এক্স আর ওয়াই এর মতো, নাকি এটা অর্থনৈতিক চলক? তাহলে আমরা বলছি যে এটা আমাদের ইকোনমিক্স নিয়ে কাজ করি, তাহলে এটা আমাদের অর্থনৈতিক চলক। তাহলে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বা উৎপাদন সম্ভাবনা রেখা, কারণ রেখা বলছি আমরা, রেখা আমাদের চলকের সম্পর্ক ব্যাখ্যা করে। তো এই যে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা বা উৎপাদন সম্ভাবনা রেখা, মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যেও আমাদের রেখাচিত্র আছে, আমরা বলেছি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তো এই রেখাগুলো মূলত আমাদের স্বাধীন আর অধীন চলকের সম্পর্ক ব্যাখ্যা করে, এবং এই চলকগুলো আমাদের অর্থনৈতিক চলক। তো এখন আমরা আসি অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করতে যে আমাদের শুরুর চলকগুলো কোন চলকগুলো আসে, এবং আমাদের শুরুর যে সমস্যাটা ছিল কি উৎপাদন করা হবে, সেই কি উৎপাদনের ক্ষেত্রে কোন গ্রাফ আসে সেটা আমরা একটু দেখি। তোমরা রোল নাম্বার দেওয়ার চাইতে আমার কথা বলা এখন খেয়াল করো। যখন আমি সুযোগ দিব, যখন তোমাদের কাছে কোশ্চেন করব, তখন তোমরা যারা কোশ্চেনের বুঝতে পেরেছো বা যারা কোশ্চেন বোঝনি, সেই সময় তোমরা কিছুটা সময় নিয়ে রোল নাম্বারটা দিও। তো এখন আমরা আসি এখন আমাদের ফার্স্ট যে টপিকটা, আমরা জানি যে মৌলিক অর্থনৈতিক সমস্যার শুরুর যে টপিকটা আমাদের ছিল, তিনটা সমস্যা আমরা বলেছিলাম। স্যামনসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা মূলত আধুনিক অর্থনীতিতে এই তিনটা সমস্যাই আলোচনা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শুরুর অর্থনৈতিক সমস্যা আমাদের ছিল কি উৎপাদন করা হবে, আর দ্বিতীয়টা আমাদের ছিল কিভাবে উৎপাদন করা হবে, আর ৩ নাম্বারটা ছিল আমাদের কার জন্য উৎপাদন করা হবে। তো এখন আমরা বলছি, আমরা যদি বলি উৎপাদন, তাহলে এখন যদি আমাকে বলা হয় যে আমি উৎপাদন করতে চাই, তো উৎপাদন করতে চাইলে আমার কি কোনো লিমিটেশনস আছে? আমার কি কোনো বাধা শর্ত বা নিয়ম কানুনের মধ্যে থেকে উৎপাদন করতে হয়? তো আমি যদি বলি যে হ্যাঁ, অবশ্যই উৎপাদন করতে হয়, কারণ আমি যা চাই তা পাই না।
কেন পাই না? কারণ আমাদের সম্পদ সীমিত। তাহলে আমি বলছি যে অর্থনীতিতে আমাদের সম্পদ সীমিত। যেমন আমার ২ বিঘা জমি আছে, আমি ইচ্ছামত চাইলেই যা কিছু উৎপাদন করতে পারি না। যেমন আমি ধান উৎপাদন করতে গেলে আমার আ গমের উৎপাদন কমে যাবে। কারণ ধান যতটুক, আমি যদি ২ বিঘা জমি আছে, আমি যদি ১ বিঘাতে ধান করি, তাহলে আরেক বিঘা গম থাকে। আমি যদি ১.৫ বিঘা জমিতে ধান করি, তাহলে হাফ বিঘার জন্য গম থাকে। তাহলে আমরা দেখছি কি যে যখন আমরা উৎপাদন করতে চাই, তখন আমাদের চয়েস করতে হয়, নির্বাচন করতে হয়। অর্থাৎ একটার যদি আমি বেশি উৎপাদন করতে চাই, তাহলে আরেকটার উৎপাদন কমে যায়। তো এখন আমি যদি বলি যে এখান থেকে তাহলে আমাদের চলক কি হতে পারে? যে আমি যে উৎপাদন করতে চাই, উৎপাদন করতে গেলে আমার চলক কি হতে পারে? তাহলে উৎপাদন করতে গেলে আমি দেখছি কি যে আমি যদি একটার উৎপাদন বাড়াতে চাই, তাহলে আরেকটার উৎপাদন কমে যায়। তাহলে একটার উৎপাদনের সঙ্গে আরেকটার উৎপাদনের সম্পর্ক আছে। কারণ আমাদের যেহেতু সম্পদ সীমিত, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো সীমিত, সেহেতু এগুলো এক জায়গায় নিয়োগ করলে অন্য জায়গার জন্য এটা কমে যায়। বা সেটা থাকে না। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে এখানে আমাদের তাহলে চলক যদি আমরা চিন্তা করি অর্থনৈতিক চলক, তাহলে আমি এখানে উৎপাদন হলো আমার অর্থনৈতিক চলক। তাহলে সেই উৎপাদনকে আমরা যদি এখানে ২ টো অক্ষ নিয়েছি, একটাকে আমরা বলছি ভূমি অক্ষ, আরেকটাকে আমরা বলছি লম্ব অক্ষ। তাহলে এখানে আমাদের ২ টোর বেশি উৎপাদন দেখানো সম্ভব না। অর্থনীতিতে অসংখ্য উৎপাদন আছে। আমরা যে এই গ্রাফটা দেখাচ্ছি, আমাদের এখানে ২ টোর বেশি দেখানোর সুযোগ নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি, যেমন ধরলাম আমার ১ বিঘা জমি আছে। সেই ১ বিঘা জমিতে আমি ধান আর গম দুটো উৎপাদনই করতে পারি। এখানে আমরা ধান নিয়েছি নিচে ভূমি অক্ষে আর গম নিয়েছি লম্ব অক্ষে। তাহলে আমরা কোনটার উৎপাদন আগে চেঞ্জ করব? যেহেতু আমরা বলেছি স্বাধীন চলকটা আমাদের আগে চেঞ্জ হয়, তাহলে এক্ষেত্রে আমাদের x টা হলো ধানের মতো কাজ করছে। কারণ x টাকে আমরা ভূমি অক্ষে রাখি আর y টাকে লম্ব অক্ষে রাখি। তো সেখানে আমাদের তাহলে ধানটা হলো স্বাধীন চলক আর গমটা হলো অধীন চলক। তাহলে এখানে ধানের সঙ্গে গমের একটা ফাংশন আছে, ফাংশনাল সম্পর্ক আছে। তাহলে এখন ফাংশনটা কেমন? তাহলে এখন আমরা যদি বলি এই যে সম্পর্ক, তাহলে সম্পর্ক আমরা বলেছিলাম ২ ধরনের। একটাকে আমরা বলেছিলাম ধনাত্মক সম্পর্ক এবং আরেকটাকে আমরা বলেছিলাম ঋণাত্মক সম্পর্ক। তাহলে ধান আর গমের উৎপাদনের সঙ্গে সম্পর্কটা কেমন আসলে? এটা কিন্তু উৎপাদন বলতে হবে। ধানের উৎপাদন আর গমের উৎপাদন। কারণ আমরা কি উৎপাদন করা হবে সেটা নিয়ে চিন্তা করছি। তো এখন আমি যদি বলি যে ধানের উৎপাদন আর গমের উৎপাদন, তাহলে আমার জমি তো সীমিত বা সম্পদ সীমিত। তাহলে ধানের উৎপাদন যদি আমি বাড়িয়ে দেই, তাহলে গমের উৎপাদন কি হবে? অর্থাৎ ধানের উৎপাদন বেড়ে গেলে কি গমের উৎপাদন বাড়বে? কারণ আমার ধান যত বেশি আমি প্রোডিউস করতে চাই, তত আমার ধানের জমি বেড়ে যাবে আর গমের জমি কমে যাবে। ফলে দেখা যাবে কি যে ধান যত উৎপাদন বাড়বে, গমের উৎপাদন তত কমে যাবে। তাহলে আমরা দেখলাম কি ধান আর গমের মধ্যে একটা সম্পর্ক আছে। এখানে স্বাধীন চলক ধানও হতে পারত, গমও হতে পারত। কিন্তু আমরা ধানকে চুজ করে নিয়েছি। এখানে ওরকম কোনো স্পেসিফিক স্বাধীন চলক নেই। ধানও হতে পারত, গমও হতে পারত। কিন্তু যেহেতু আমরা ধানটাকে নিচে রেখেছি, সেহেতু ধানের কথাটা আমাদের আগে বলতে হবে। তাহলে ধানটা যদি আমি উৎপাদন বাড়াতে চাই, তাহলে আমাকে গমের উৎপাদন কমিয়ে দিতে হবে। অর্থাৎ ধান বাড়লে গম কমে যায়। তাহলে ধান বাড়লে যদি গম কমে, তাহলে সম্পর্ক আমরা দেখছি কি বিপরীতমুখী। কারণ ধানের মুখ যদি বেড়ে যায়, গমের মুখটা আমরা দেখছি নিচের দিকে কমে যাচ্ছে। তাহলে ধান আর গমের মধ্যে যে সম্পর্ক আমরা পাচ্ছি, সেই সম্পর্কটা ঋণাত্মক। আবার যদি বলি ধানের উৎপাদন কমিয়ে দিয়েছি, তাহলে গমের উৎপাদন বেড়ে যাবে। তাহলে এখন আমরা বলছি যে এই গ্রাফটার শেপ এরকম কেন হলো সেটা আমরা পরে ব্যাখ্যা দিব, যখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দেখব। কারণ এটাও আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা জাস্ট এখানে শুধু একটু ব্যাখ্যা করতে চাই যে কি উৎপাদন করা হবে। তো এখন আমরা বলছি যে এই যে আমাদের দেখছি যে এখানে আমি যদি ধান আর গমের যদি উৎপাদন দেখি, তাহলে দেখছি কি ধানের উৎপাদন যদি 0 হয়, তাহলে সেখানে গমের উৎপাদন দেয়া আছে 16। ধান আর গমের বিন্দু হলো এটা, ধানের উৎপাদন 0, তাহলে 0 বরাবর গম কত আছে? 16, সর্বোচ্চ আছে 16, এর উপরে আর নেই। এখন আমি যদি ধরি ধানের উৎপাদন বেড়ে ১ মণ হয়েছে, মণ ধরলাম, তাহলে তখন গমের উৎপাদন 16 থেকে কমে হয়েছে এই যে হলুদ লাইনটা, এটা আমরা দেখছি 16 থেকে কমে হয়েছে 15। আর এখানে আমরা দেখছি কি ধানের উৎপাদন বেড়ে যখন 2 হয়েছে, তখন গমের উৎপাদন হয়েছে 13। আর ধানের উৎপাদন বেড়ে যখন 3 হয়ে গেছে, তখন গমের উৎপাদন এই বিন্দু বরাবর ধানের উৎপাদন 3, এই যে ধান নিয়েছি আমরা, তাহলে এই বিন্দু বরাবর ডি বিন্দু বরাবর ধানের উৎপাদন কত? 3। তাহলে গমের উৎপাদন এই বিন্দু বরাবর দেখি আমরা গম লাইনে যাই, দেখছি এখানে আর কিছু নেই, গমের উৎপাদন 0। তাহলে আমরা দেখছি কি যে ধানের উৎপাদন যখন বাড়ে, তখন গমের উৎপাদন কমে যায়। আবার ধানের উৎপাদন কমে গেলে, যেমন 3 থেকে 2 হলে এটা 0 থেকে 13 হয়, অর্থাৎ গমের উৎপাদন বাড়ে। আবার 2 থেকে 1 হলে এটা দেখছি কি আমাদের 13 থেকে 15 হয়। 2 এর সময় আছে 13, 1 এর সময় আছে 15, অর্থাৎ 13 থেকে 15 হয়েছে, উৎপাদন বেড়েছে। আবার 1 থেকে 0 হলে এটা 15 থেকে 16 হয়। অর্থাৎ আমরা দেখছি কি ধানের উৎপাদন বাড়লে গমেরটা কমে, আর ধানের উৎপাদন কমে গেলে গমের উৎপাদন বেড়ে যায়। অর্থাৎ ধান আর গমের মধ্যে সম্পর্ক আছে ঋণাত্মক। তো ঋণাত্মক গ্রাফকে আমরা সবসময় বলেছিলাম 3 ধরনের হবে, একটা সরল রেখা, একটা উত্তল, একটা অবতল। তা আমাদের এখানে কোন রেখাটা আছে? এখানে আমাদের অবতল রেখাটা আছে। তো অবতলের একটা ব্যাখ্যা আমরা আছে, সেটা আমরা পরে দিব। তবে উৎপাদন সম্ভাবনা রেখার শেপ 3 ধরনের হতে পারে। এটা সরল রেখারও হতে পারে, এটা উত্তলও হতে পারে, এটা অবতলও হতে পারে, অবতলও হতে পারে। তো সচরাচর আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখি, সেটা মূলত এভাবে আঁকা হয়। তো আমরা দেখি যে এটার একটা আমরা ব্যাখ্যা দাঁড় করাতে পারি কিনা। পরে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আছে, সেখানে আমরা চেষ্টা করব। আসলে আমাদের এখান থেকে মেইন উদ্দেশ্য কি, যে কি উৎপাদন করা হবে।
এখন আমি যদি বলি যে বাংলাদেশের অর্থনীতি, তো বাংলাদেশের অর্থনীতি আসলে কোনটা বেশি উৎপাদন চায়? তো সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে কি বাংলাদেশ কি বেশি বেশি গম উৎপাদন করতে চায় নাকি বেশি বেশি ধান উৎপাদন করতে চায়? তাহলে দেখা যাবে কি বাংলাদেশের ধানের চাহিদা বেশি। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কি এখানে কি ধানের উৎপাদন জিরো করে দিয়ে গম পুরোটাই করবে, নাকি ধানের উৎপাদন বাড়াতে চাইবে সে? আবার তো বাংলাদেশে গমও কিছুটা লাগে, গমও আমাদের লাগে, দরকার আছে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে, যে বাংলাদেশ কি বি পয়েন্টে থাকবে? তাহলে বি পয়েন্টে আমি দেখছি কি ধানের উৎপাদন ১ মণ আছে আর গমের উৎপাদন ১৫ মণ আছে। এটা জাস্ট একটা সংখ্যা, এটাকে আমরা ওভাবে গুরুত্ব না দিলেও চলবে। তো এখান থেকে আমরা দেখছি কি ধানের উৎপাদন বেড়ে ২ মণ হলে এটা আমাদের গমের উৎপাদন হচ্ছে ১৩ মণ। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে বাংলাদেশ হয়তো এমন একটা পয়েন্ট চুজ করবে যে পয়েন্টে ধানের উৎপাদন বেশি। তাহলে হয়তো বাংলাদেশ সি পয়েন্ট চুজ করতে পারে। আর ডি পয়েন্ট চুজ করবে না কেন? কারণ পুরোটাই ধান, গম আর মোটেও থাকছে না। কিন্তু বাংলাদেশ তো কিছুটা গম চায়। তাহলে সেক্ষেত্রে দেখছি কি সে সি পয়েন্ট চুজ করতে পারে। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আমরা বললাম সি পয়েন্টটাই বেটার। আবার যদি আমরা বলি আমেরিকা, তো আমেরিকা বেশি বেশি গম, তারা বেশি বেশি এই আটা রিলেটেড বা রুটি রিলেটেড যেসব গুডস আছে সেগুলো তারা বেশি খায় এবং সেগুলো গম থেকে তৈরি হয়। ফলে আমেরিকা হয়তো বি পয়েন্ট চুজ করতে পারে। তাহলে আমেরিকার ক্ষেত্রে আমি যদি বলি, আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে বি পয়েন্ট প্রডিউস করি তাহলে বি পয়েন্টে কি হবে? বি পয়েন্টে কিন্তু আমার এক্সট্রা গম থেকে যাবে ২ মণ। কারণ কি? কারণ দেখা যাবে কি যে বাংলাদেশ এতটা গম চায় না। তারা বেশি ধান পেতে চায়। ফলে দেখা যাবে কি যে এই যে ধানের উৎপাদন এক্সট্রা থেকে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ এই পরিমাণ পাচ্ছে না। কিন্তু এক্সট্রা যে ২ মণ আমি গম প্রডিউস করেছি সেটা কিন্তু আমার অর্থনীতিতে এক্সট্রা থেকে যাবে। ওটা আর কেউ কনজিউম করছে না, ভোগ করছে না। ফলে সেক্ষেত্রে আমার বা হচ্ছে কি যে আমি যখন বলছি যে বাংলাদেশ আমাদের আ আ বেশি ধান পেতে চায় তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সি পয়েন্টে প্রডিউস করতে হবে। আর যদি আমি বলি আমেরিকা, তাহলে আমেরিকা হয়তো বি পয়েন্টে করতে পারে। আর এ আর ডি তে সচরাচর প্রোডাকশন হয় না, কারণ আমি একেবারে এক্সট্রিম কেসে থাকি না সচরাচর। কারণ ধানের উৎপাদন ৩ মণ হলে গম 0 হয়ে যাচ্ছে। গমের উৎপাদন তো বাংলাদেশে 0 না। অথবা আমেরিকাতে যদি বলি এ পয়েন্টে গমের উৎপাদন ১৬, ধানের উৎপাদন 0, তাহলে সেক্ষেত্রে তো সেটাও তো আমাদের অ্যাকসেপ্টেড না। ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের এই বি বা সি এর মধ্যে আমি ওঠানামা করি। তো সি তে আমাদের ধানের উৎপাদন বেশি আর বি তে আমাদের গমের উৎপাদন বেশি সি এর চাইতে। ফলে দেখা যাবে কি আমেরিকা বি পয়েন্ট চুজ করছে, বাংলাদেশ সি পয়েন্ট চুজ করছে। তাহলে আমি যদি বলি উৎপাদনকারী বাংলাদেশ হলে সে কোন পয়েন্ট চুজ করবে? তাহলে বাংলাদেশ হলে বেশি বেশি ধানের প্রয়োজন, তাহলে সে বেশি বেশি ধান উৎপাদন করবে। আর আমেরিকা হলে সে বেশি বেশি গম উৎপাদন করবে। তো সেটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখালাম। তো আমরা ধানের কথাটা আগে বলব, গমেরটা আমরা পরে বলব। কারণ ধান হলো আমাদের স্বাধীন চলক। তো এখানে কারো সমস্যা থাকলে আমরা আবার আসবো। তো এর পরের টপিকে আমরা আসি, কিভাবে উৎপাদন করা হবে। তো এখন আগের বেলায় আমরা বলেছিলাম কি উৎপাদন করা হবে। তো আমরা বলেছি যে উৎপাদন যখন আমি চিন্তা করেছি তখন আমার মাথায় এসছে যে এটা আসলে চলকগুলো হবে উৎপাদন। তো যখন আমি বলছি কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে, তখন আমার মডিফায়ারটা কিন্তু কিভাবে। তাহলে কিভাবে যখন আমি বলি তখন কিন্তু আমার মাথায় আর উৎপাদনটা ওভাবে আসছে না যে চলক হিসাবে উৎপাদন আসতে পারে। তাহলে কিভাবে বললে, এখন যদি কোশ্চেন করা হয় যে কিভাবে উৎপাদন করা হবে, তো উৎপাদন আমরা জানি উৎপাদন করে কে? উৎপাদন করে উৎপাদনকারী। তাহলে আমরা আগেই বলেছিলাম যে সে এমনভাবে উৎপাদন করতে চাইবে যাতে তার খরচটা সর্বনিম্ন হয়। কারণ খরচ সর্বনিম্ন হওয়ার অর্থ কি? মুনাফা সর্বোচ্চ হবে। তাহলে বি ভেরি কেয়ারফুল, আমরা বলছি কি সে এমনভাবে উৎপাদন করতে চায় যাতে তার খরচটা সর্বনিম্ন হবে। খরচ সর্বনিম্ন হলে তার মুনাফা সর্বোচ্চ হয়। এখন খরচ কিভাবে সর্বনিম্ন করা যায়? আর খরচ কোথায় হয় উৎপাদনকারীর? আমরা জানি উৎপাদনকারীর খরচ হয় ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোতে তার খরচ হয়। তাহলে যদি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলোতে তার খরচ হয়, তাহলে সে কিভাবে সমন্বয় করবে এগুলোর মধ্যে? তাহলে নিঃসন্দেহে আমি যদি বলি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোর মধ্যেই নিঃসন্দেহে আমাদের চলক দেয়া আছে। একটু খাতা কলম নিতে হবে। আমরা বলছি ল্যান্ড, যেটাকে আমরা এলডি দিয়ে বলতে পারি, লেবার এলআর বলি আরকি, ক্যাপিটালকে কে বলি, এন্টারপ্রেনার কে ইআর বলি। তাহলে নিঃসন্দেহে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনার এগুলোর মধ্যেই তার চলক আছে। তাহলে আমরা বলছি কি, যেমন কেন চলক আছে? কারণ আমি জানি যে একজন উৎপাদনকারী যখন উৎপাদন করে তখন যেহেতু তার সম্পদ সীমিত, সেহেতু তার বাজেটেও লিমিটেশন আছে। তাহলে সে যদি বেশি বেশি একটা উপকরণ নিয়ে ফেলে তাহলে অন্য উপকরণ সে বেশি কিনতে পারবে না, কারণ তার বাজেট লিমিটেড। তো যেহেতু তার বাজেট লিমিটেড সেক্ষেত্রে সে কি করবে? সে যদি এখানে আমাদের বেশি সবচেয়ে এই যে ফ্যাক্টর গুলো আমাদের আছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তো দেখা যায় ভূমি সবচেয়ে আদিম ফ্যাক্টর। তো আদিম ফ্যাক্টরের চাইতে বর্তমান যুগে আমাদের শ্রম আর পুঁজির গুরুত্ব তুলনামূলকভাবে বেশি। তো শ্রম আর পুঁজির গুরুত্ব বেশি হওয়াতে আমাদের উৎপাদনের যে অপেক্ষক সেটাকে আমরা বলি কিউ সমান সমান ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। অর্থাৎ শ্রম ও পুঁজির একটা আমাদের ফাংশন। তো আমি যদি বলি যে এক্ষেত্রে যখন উৎপাদনকারী চিন্তা করছে যে সে উৎপাদন করতে চায় তাহলে সে
এমন ভাবে উৎপাদন করতে পারে যে শ্রমিক বেশি নিয়ে উৎপাদন করতে পারে, আবার পুঁজি বেশি নিয়ে উৎপাদন করতে পারে। যখন সে শ্রম বেশি নিয়ে উৎপাদন করবে তখন তার পুঁজির পরিমাণ কমে যাবে। কেন পুঁজির পরিমাণ কমে যাবে? কারণ আমরা বলেছি তার বাজেট লিমিটেড। তো লিমিটেড বাজেটে সে যদি বেশি শ্রমিক নেয় তাহলে সে মেশিনারি দ্রব্য কম কিনতে পারবে। আবার যদি বলি সে মেশিনারি দ্রব্য বেশি বেশি কিনে ফেলেছে তাহলে সে শ্রমিক কমিয়ে দিবে। কেন কমিয়ে দিবে? কারণ আমরা বলছি যে বাজেট সীমিত। তাহলে বাজেট সীমিত হলে আমি যদি বেশি শ্রমিক নেই তাহলে পুঁজি কেনার জন্য আমার টাকা কমে গেছে। আবার যদি বলি বেশি পুঁজি নেই তাহলে শ্রম কেনার জন্য আমার টাকা কমে গেছে। কিন্তু তাহলে এক্ষেত্রে যদি আমি বলি যে আমরা আচ্ছা আমরা যদি আমরা সমুৎপাদন রেখায় আসলেই তারপরে ব্যাখ্যা করব। তো এই যে আমাদের শ্রম আর পুঁজির যে সমন্বয়, অর্থাৎ কখনো আমি শ্রমিক বেশি নিয়ে উৎপাদন করছি আবার কখনো পুঁজি বেশি নিয়ে উৎপাদন করছি। এই শ্রম আর পুঁজির সমন্বয় যে রেখায় দেখানো হয় তাকে আমরা বলি উৎপাদন রেখা। উৎপাদন রেখা। তো এখানে আমাদের উৎপাদন রেখার শেপটা কিন্তু সবসময় এরকম উত্তল হবে। যেমন উৎপাদন সম্ভাবনা রেখায় বলেছিলাম এটা সরল রেখাও হতে পারে, অবতলও হতে পারে, উত্তলও হতে পারে। কিন্তু যখন আমরা উৎপাদন রেখা বলবো, এই যে আইকিউ দিয়েছি, আইকিউ এর অর্থ হলো আইসো কোয়ান্ট। আইসো মিন্স ইকুয়াল আর কোয়ান্ট মিন্স কোয়ান্টিটি, অর্থাৎ ইকুয়াল কোয়ান্টিটি, ইকুয়াল কোয়ান্টিটি, যেটাকে বলা হয় উৎপাদন রেখা। এই রেখাটার নাম হলো উৎপাদন রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা কি দেখেছিলাম? যে ধান আর গমের উৎপাদন, বি ভেরি কেয়ারফুল, এখানে আমরা বলেছিলাম গম আর এখানে বলেছিলাম ধান। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা ও দুটো উৎপাদন দেখাচ্ছে। আর কিভাবে উৎপাদন করা হবে? তো সেই কিভাবে সময় আমাদের কার কার সমন্বয় করি আমরা? শ্রম আর পুঁজি। কখনো শ্রম বেশি নিয়ে উৎপাদন করা যায়, আবার পুঁজি বেশি নিয়ে উৎপাদন করা যায়। যেমন আমরা যদি ধরি বাংলাদেশের গার্মেন্টস শিল্প আর সিঙ্গাপুর বা আমেরিকার গার্মেন্টস শিল্প, তাহলে বাংলাদেশের যখন আমরা গার্মেন্টস শিল্প চিন্তা করি তখন দেখি কি বাংলাদেশের গার্মেন্টসে কিন্তু অসংখ্য শ্রমিক কাজ করে। কেন অসংখ্য শ্রমিক কাজ করে? এবং এখানে কিন্তু পুঁজির পরিমাণ কম, বা মেশিনারি দ্রব্য এখানে যে পরিমাণ বিদেশি দেশগুলো ইউজ করে তার তুলনায় এখানে কম। তাহলে আমরা বলছি কি এখানে শ্রম বেশি কেন ইউজ করে? কারণ এখানে শ্রমিক বেশি নিলে উৎপাদন আমার একই রকম হয়, কিন্তু শ্রমিক যেহেতু আমাদের বেশি নিলে শ্রমের বেশি পাওয়া যায় এখানে, সেহেতু শ্রমের খরচ কম। আমার টার্গেট থাকে খরচ কমানো এবং মুনাফা বাড়ানো। আমরা জানি মুনাফা কার কার পার্থক্য? আয় আর ব্যয়ের পার্থক্য। ব্যয়টাকে আমরা বলছি খরচ। তো এখন আমরা বলছি যে এই যে আমাদের আয় আর ব্যয়ের যে পার্থক্য, সেই পার্থক্যটা বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে হচ্ছে? যে বাংলাদেশ যখন শ্রমিক সস্তা তখন সে শ্রম বেশি নিচ্ছে কিন্তু উৎপাদন আগের মতোই থাকছে। আবার আমেরিকা বা সিঙ্গাপুর যদি আমি চিন্তা করি, সিঙ্গাপুরে কিন্তু শ্রমিক অনেক বেশি দাম। তাদের কিন্তু পুঁজির পরিমাণ যেহেতু তাদের বেশি, সঞ্চয় বেশি, সঞ্চয় থেকে পুঁজি আসে। তো পুঁজির পরিমাণ যেহেতু তাদের বেশি, ফলে দেখা যাচ্ছে কি তাদের পুঁজির জন্য ব্যাংকের সুদ বা এইসব পুঁজির জন্য যে পেমেন্ট সেটা কিন্তু কম। কিন্তু বাংলাদেশে কিন্তু সুদ নিতে গেলে অনেকটা, বাংলাদেশে কিন্তু সুদের জন্য অনেক ব্যয় করতে হয়। কিন্তু আমেরিকা বা সিঙ্গাপুরে কিন্তু এতটা সুদ না ক্যাপিটাল গুডের জন্য। কারণ বাংলাদেশের সঞ্চয় কম, সঞ্চয় কম হওয়ার ফলে সুদের হারটাও বেশি আরকি। কারণ লিকুইড ফান্ড যেটা বিনিয়োগকারীরা চায় সেটা কমে যায়, কম থাকে। তো এখন আমরা বলছি কি যে এই যে আমাদের শ্রম আর পুঁজি, তাহলে বাংলাদেশ শ্রম বেশি নিতে চাইবে আর আমেরিকা পুঁজি বেশি নিতে চাইবে। তো এখন আমি যদি বলি যে শ্রম আর পুঁজির মধ্যে যে সম্পর্ক সেটা আসলে কেমন? যেমন তাহলে আমরা বললাম কি শ্রম যদি আমি বেশি নিতে চাই তাহলে পুঁজির পরিমাণ কমে যায়। আবার যদি আমি বলি যে শ্রম যদি আমি কম নেই তাহলেই কেবল পুঁজির পরিমাণ বেশি নিতে হয়। কারণ শ্রমটাকে আমরা নিচে লিখেছি এবং এক্ষেত্রে কিন্তু সচরাচর শ্রমটাকে স্বাধীন হিসাবে ধরা হয়, পুঁজিটাও হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শ্রমটাকে আমরা আগে চেঞ্জ করি। চেঞ্জ করে পুঁজিটাকে আমাদের বাড়াই বা কমাই। তাহলে এখন আমরা যদি আসি তাহলে আমরা বলছি কি শ্রম আর পুঁজি এখানে আমাদের দুই ধরনের চলক। তো সেই দুই ধরনের চলকের মধ্যে আমাদের সম্পর্কটা কেমন? তো এখানে আমরা বলছি যে কেউ দুবার রোল নাম্বার দিবা না। আজকে যারা দুবার দিবা তাদেরটা আমি চিন্তা করছি যে এদেরকে আর প্রেজেন্ট দিব না। তো এখন আমরা আসি। তো এখন আমরা বলছি যে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের যদি শ্রমের পরিমাণ বেশি নেওয়া হয় তাহলে পুঁজির পরিমাণ কমে যায়, কারণ আমার বাজেট সীমিত। আবার যদি আমি বলি যে শ্রমের পরিমাণ যদি আমি কমিয়ে দেই তখনই কেবল আমার পুঁজির পরিমাণ বেশি নেওয়া যায়। আমি কিন্তু বলছি না পুঁজি কমালে শ্রম বেশি, কারণ শ্রমটা হলো স্বাধীন, এটা আগে বলতে হবে। তাহলে শ্রমের পরিমাণ বাড়ালে পুঁজির পরিমাণ কমে যায়, আবার শ্রমের পরিমাণ কমিয়ে দিলে পুঁজির পরিমাণ বেড়ে যায়। তো এই যে আমাদের সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু ঋণাত্মক। তো এই ঋণাত্মক সম্পর্ককে আমরা কিভাবে দেখিয়েছি? যখন আমরা বলেছি শ্রমের পরিমাণ ১ তখন আমাদের পুঁজির পরিমাণ ১৬, শ্রমের পরিমাণ যখন ২ তখন আমাদের পুঁজির পরিমাণ ১২, আর শ্রমের পরিমাণ যখন আমাদের ৩ তখন আমাদের পুঁজির পরিমাণ ৯। এখানে আমাদের একটা এক্সপ্লেনেশন আছে যে এই রেখাটা কেন আমাদের এরকম উত্তল আকৃতির হয় এবং ঋণাত্মক উত্তল আকৃতির কেন হয় সেটার একটা ব্যাখ্যা আমাদের আছে। তো সেই ব্যাখ্যাটা আমাদের একটু সময়ের প্রয়োজন। তো আচ্ছা দেখি আমাদের যদি আজকে সময় থাকে তাহলে এটার কেন এই শেপটা এরকম হয় এবং কেন আমাদের ১৬ থেকে ১২ এখানে ৪ ডিসট্যান্স, তারপরে এখানে ৩ ডিসট্যান্স, তারপরে এখানে আরেকটু বেশি হয়ে গেছে আরকি। কারণ আমরা আরো সংখ্যা দেইনি এখানে। তো এখানে আমরা দেখছি কি শুরুতে ডিসট্যান্সটা বেশি, তারপরে ডিসট্যান্সটা কম। এরপরে যদি আমরা আরো সংখ্যা নিতাম তাহলে আরো কমে যেত। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে শুরুর ডিসট্যান্সটা কেন বেশি, তারপরে ডিসট্যান্সটা কেন কমে গেছে সেটা আমরা ব্যাখ্যা যদি সময় থাকে আজকে দেওয়ার চেষ্টা করব।
তো না হয় আমরা যদি দেখি নেক্সট ক্লাসে যদি কারোর কোশ্চেন থাকে যে স্যার এই শেপটা কেন এরকম হয়, আমরা নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা বলছি যে যদি আমি এখন চিন্তা করি যে ১ থেকে ২, ২ থেকে ৩, তাহলে যত আমি এ থেকে সি এর দিকে আসছি তত কিন্তু আমার শিল্পগুলো শ্রম ঘন হচ্ছে, শ্রম নিবিড়। অর্থাৎ আমি বেশি, বেশি শ্রম নিচ্ছি। যেমন আমি এ পয়েন্টে আমার শ্রমের পরিমাণ কত? ১ ইউনিট। বি পয়েন্টে আমার শ্রমের পরিমাণ কিন্তু আগের চাইতে বেড়ে গেছে ২ ইউনিট এবং পুঁজি কিন্তু কমে গেছে। আর সি পয়েন্টে আসলে কত দেখছি? শ্রমের পরিমাণ ৩ এবং পুঁজির পরিমাণ ৯। অর্থাৎ আমি যখন ১, ২, ৩ এভাবে যখন আগাচ্ছি, তখন আমরা দেখছি কি পুঁজির পরিমাণ কমে যাচ্ছে। তাহলে পুঁজির পরিমাণ কমে গেলে আমার শ্রম বাড়ছে। তাহলে শ্রম বেশি যেসব শিল্পে থাকে তাকে আমরা বলি শ্রম ঘন বা শ্রমনিবিড় শিল্প। তাহলে এর থেকে যখন আমি সির দিকে আসি তখন তাকে আমরা বলি শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি। আর যদি আমি সি থেকে বির দিকে বা এর দিকে যাই তখন কি হবে? বি এর দিকে গেলে তাহলে সি তে আমাদের শ্রমের পরিমাণ আছে ৩, বি তে গেলে শ্রমের পরিমাণ কমে গেছে। কিন্তু পুঁজির পরিমাণ কিন্তু বেড়ে গেছে ৯ থেকে ১২। আবার এ পয়েন্টে কিন্তু পুঁজির পরিমাণ আরো বেড়ে হয়েছে ১৬। অর্থাৎ আমি যখন এভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি তখন আমরা দেখছি কি যে আমাদের শিল্পগুলো কিন্তু তখন আমাদের বা উৎপাদন পদ্ধতি কিন্তু আমাদের পুঁজি নির্ভর হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলছি কি যে সি থেকে এর দিকে গেলে পুঁজি নির্ভর আর এর থেকে সি এর দিকে আসলে শ্রম নির্ভর। তাহলে আমি যদি বলি বাংলাদেশ কোন পয়েন্ট পছন্দ করতে পারে? তা বাংলাদেশে বেশি, বেশি শ্রম সে পেতে চায়। তাহলে হয়তো সি পয়েন্ট সে চুজ করবে। অর্থাৎ সি পয়েন্টে আমাদের শ্রমের পরিমাণ ৩। আর যদি আমেরিকা হয় তাহলে আমেরিকা আমরা বলছি যে এ পয়েন্ট চুজ করতে পারে। কারণ এ পয়েন্টে আমাদের শ্রমের পরিমাণ কত? ১ একক। ফলে আমরা রিলেটিভলি তুলনা যদি আমরা করি তাহলে সি এর চাইতে আমাদের এ তে শ্রমের পরিমাণ কম। কিন্তু পুঁজির পরিমাণ এখানে বেশি। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সি পয়েন্টে আমাদের শ্রমের পরিমাণ বেশি এবং পুঁজির পরিমাণ ১৬ র চাইতে কম। এখানে কিন্তু নাই। তো ফলে আমরা দেখছি কি যে বাংলাদেশ হলে আমাদের এ বিন্দু বাংলাদেশ হলে আমাদের সি বিন্দু চুজ করতে পারে। কারণ সে বেশি, বেশি শ্রম নিয়ে উৎপাদন করতে চায়। শ্রমিক এখানে সস্তা। আর আমেরিকা হলে আমাদের এ বিন্দু চুজ করতে পারে। এখন আমি যদি বলি এখানে আমাদের শ্রম আর পুঁজির আমরা বিভিন্ন সংমিশ্রণ দেখেছি এ, বি, সি। কিন্তু আমরা কি বলেছি যে এখানে উৎপাদন কত? যেহেতু আমরা বলেছি এটা সম উৎপাদন রেখা, এই রেখাটার নাম। তাহলে এ তেও উৎপাদন যা, বি তেও উৎপাদন যা, সি তেও উৎপাদন তা। আমরা এখানে উৎপাদন কত একক নিয়েছি? ধরলাম ১০ কেজি চাল হতে পারে বা ১০টা গার্মেন্টস হতে পারে। কিন্তু শ্রমিক কত হতে পারে? শ্রমিক ৩টা শ্রমিক হতে পারে, সি বিন্দুতে ৯টা পুঁজি হতে পারে, বি বিন্দুতে ২টো শ্রমিক হতে পারে, ১২টা পুঁজি হতে পারে। এটাতে আমাদের একটা শ্রমিক হতে পারে, ১৬টা পুঁজি হতে পারে। তো ১৬টা পুঁজি আর একটা শ্রমিক নিয়েও ১০ একক কাপড় উৎপাদন করা যায়। আবার বি বিন্দুতে ১২টা পুঁজি আর ২টো শ্রমিক নিয়েও ১০ একক কাপড় উৎপাদন করা যায়। অর্থাৎ শ্রম বেশি নিলে পুঁজি কমে যাবে আর পুঁজি বেশি নিলে শ্রম কমে যাবে। কিন্তু উৎপাদনের পরিমাণ কি থাকছে? সমান থাকছে। তাই এমন একটা রেখা আমরা এঁকেছি যে রেখায় শ্রম আর পুঁজির আমাদের বিভিন্ন সংমিশ্রণ আছে। সংমিশ্রণ কত? এ সংমিশ্রণ আছে, বি আছে, সি আছে। এ সংমিশ্রণে শ্রম আর পুঁজি ১ আর ১৬, বি সংমিশ্রণে ২ আর ১২, সি সংমিশ্রণে ৩ আর ৯। কিন্তু প্রত্যেকটা সংমিশ্রণেই শ্রম আর পুঁজি আলাদা হলেও আমাদের উৎপাদন কিন্তু সমান। তাহলে এমন যে সমুৎপাদন রেখা কাকে বলে? যে রেখার প্রত্যেকটি বিন্দুতে শ্রম আর পুঁজির সংমিশ্রণ আলাদা কিন্তু উৎপাদন সমান থাকে তাকে আমরা বলি সমউৎপাদন রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা আমরা পরে ব্যাখ্যা দেব বলে আমরা ওখানে ডিটেইলস আলোচনা করিনি। তো এখানে আমরা আসি তাহলে আমাদের এখান থেকে যে কোশ্চেনটা থাকে সেটা হলো আমরা বলছি যে এখানে আমাদের যদি বলা হয় যে এর থেকে যদি আমি সি এর দিকে আসি তাহলে কোন কোন পদ্ধতি আমাদের নির্দেশ করে? এটা কি শ্রম ঘন নাকি এটা পুঁজি ঘন? তাহলে আমরা বলছি যে এটা শ্রম ঘন শিল্প। আর যদি সি থেকে এর দিকে যাই তাহলে আমাদের এটা হয় পুঁজি ঘন শিল্প। অর্থাৎ পুঁজি আমি বেশি, বেশি ব্যবহার করি। তাই আমেরিকা যদি আমাদের হয় এ বিন্দু চুজ করতে পারে। বাংলাদেশ যদি হয় সি বিন্দু চুজ করতে পারে। কারণ সি বিন্দুতে শ্রমের পরিমাণ বেশি, পুঁজির পরিমাণ কম। তো কারণ আমাদের শ্রম যেহেতু এখানে বেশি পাওয়া যায় শ্রমিক, সেহেতু আমি বলছি কি যে শ্রমিক বেশি পেলে সস্তা শ্রমিকে আমি একই উৎপাদন করতে পারি। কারণ আমাদের মুনাফা বাড়াতে গেলে আমি পুঁজি নিলে পুঁজির জন্য আমার খরচ বেশি। তো এখানে যাদের কোশ্চেন থাকবে এটা আমরা পরে আসবো। তাহলে আমাদের বলছি কি নির্দিষ্ট বাজেটের মধ্যে যখন আমার টার্গেট মুনাফা সর্বোচ্চ করা তখন আমি শ্রমের পরিমাণ বেশি নিতে পারি, পুঁজির পরিমাণ কম নিতে পারি। আবার শ্রমের পরিমাণ কমিয়ে দিয়ে পুঁজির পরিমাণ বাড়িয়ে দিতে পারি। তো এটা হলো আমাদের কিভাবে উৎপাদন করা হবে সেটা আমরা দেখালাম কোন রেখার সাহায্যে। বি বি কেয়ারফুল। কিভাবে উৎপাদন করা হবে যেটা সেটাকে আমরা বলছি সম উৎপাদন রেখার সাহায্যে এটা দেখানো হয়। যেখানে আমাদের চলক কোনটা কোনটা? শ্রম হলো আমরা স্বাধীন ধরেছি আর পুঁজিকে আমরা ধরেছি অধীন। পুঁজিটা কিন্তু নিচেও আসতে পারে কারণ পুঁজি চেঞ্জ করলে শ্রম কমে যাবে আর পুঁজি শ্রম বেড়ে যাবে বা কমে যাবে। পুঁজি যদি বাড়িয়ে দেয় শ্রমের পরিমাণ কমে যাবে আর পুঁজি কমিয়ে দিলে শ্রমের পরিমাণ বেড়ে যাবে। তো এখানে আমাদের সচরাচর শ্রমটাকে স্বাধীন চলক হিসেবে ধরা হয়, এজন্য আমরা এখানে নিয়েছি। কিন্তু দুটোই স্বাধীন চলক হিসেবে কাজ করতে পারে। তখন একটা স্বাধীন ধরলে অন্যটা অধীন হয়ে যাবে। তো এরপরে আমরা আসি পরের টপিক আমাদের কাজ জন্য উৎপাদন করা হবে। তো কাজ জন্য উৎপাদন করতে যে আমরা অর্থনীতিতে দুটো শ্রেণীকে ভাগ করে নিয়েছি। একটাকে আমরা নিয়েছি দরিদ্র শ্রেণী। এখানে আমরা প্রয়োজনীয় দ্রব্য নিতে পারতাম। গরিব শ্রেণীর দ্রব্য তা সেটাকে আমরা বলছি নেসেসারি গুডস। তাহলে গরিব শ্রেণী মূলত নেসেসারি গুডস এর দিকে তাদের
বেশি চাহিদা থাকে, কারণ তারা বিলাসিতা করার জন্য তাদের যথেষ্ট সুযোগ থাকে না। আর ধনী শ্রেণীর জন্য আমরা বিলাসজাত দ্রব্য নিতে পারি। তাই নিচে আমরা নিচ্ছি বিলাসজাত এই প্রয়োজনীয় দ্রব্য, আর উপরে আমরা বলতে পারি বিলাসজাত দ্রব্য। তাহলে আমাদের দুটো দ্রব্য আসছে। তাহলে কার জন্য উৎপাদন করা হবে? তাহলে একটাকে আমরা বলেছি গরিব শ্রেণীর জন্য, আর একটাকে আমরা বলেছি ধনী শ্রেণীর জন্য। তো গরিব শ্রেণীর জন্য ধান চাল এগুলো বেশি উৎপাদন হবে, আর গরিব শ্রেণীর জন্য ধরলাম আমরা মোটরসাইকেল উৎপাদন হবে, এরকম আর কি। তো এখন এইটা যদি আমরা বলি উৎপাদন, তাহলে ধনী শ্রেণীর উৎপাদন আর গরিব শ্রেণীর উৎপাদন, তাহলে এটাও তো আমাদের উৎপাদন দেখাচ্ছে। তাহলে উৎপাদন দেখালে এখানে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। তো উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে এখানে দেখছি কি যে গরিব শ্রেণীর দ্রব্য যত উৎপাদন বাড়বে, ধনী শ্রেণীর দ্রব্যের উৎপাদন তত কমে যাবে। আবার গরিব শ্রেণীর উৎপাদন কমে গেলে ধনী শ্রেণীর উৎপাদন বাড়বে। এখন যদি কোশ্চেন করা হয় যে এ বি সি এই 3 পয়েন্টের মধ্যে, আমি এখন একটু মুখ খুলে দিচ্ছি, এখান থেকে একটা কোশ্চেন করি, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই বুঝতে পেরেছে কিনা। একজন যে মুখ খুলবা বা যে কোশ্চেন করবা সেই শুধু মুখ খুলবা। তাহলে আমি যদি আনসার দিব, আমি যার কাছে জিজ্ঞেস করবো সেই আনসার দেওয়ার চেষ্টা করবা। তাহলে এখন আমি যদি একটা কোশ্চেন করি যে বাংলাদেশ হলে এ বি সি ডি এই 3 পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে থাকতে চাইবে, মানে কোন পয়েন্টের দিকে তার টেন্ডেন্সি আছে থাকার। রিয়াজুল ইসলাম বলো। স্যার সি বিন্দু। সি বিন্দু, কারণ সি বিন্দুতে হলো আমাদের প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন বেশি, কারণ বাংলাদেশে আমরা জানি যে আমাদের দরিদ্র শ্রেণীর জনগণ এখনো আমরা সেই অবস্থা থেকে বের হয়ে আসতে পারি, ফলে বাংলাদেশ সি বিন্দুর দিকে থাকতে চাইবে। আচ্ছা, তোমার মুখ বন্ধ করো, এবার আমি আরেকজনকে কোশ্চেন করি। ইবাদত হোসেন বলো। ইবাদত হোসেন, দুবার রোল নাম্বার লিখবা না, তুমি দুবার লিখেছো বেশ কয়েকদিন, 4বারও লিখেছো একদিন। হ্যাঁ, ইবাদত হোসেন বলো। ইবাদত হোসেন, তোমার মুখ ওপেন করো, স্পিকার। হ্যাঁ, ইবাদত হোসেন, তোমার মুখ ওপেন করো। তুমি কি জানো যে কিভাবে স্পিকার ওপেন করতে হয়? আমার মনে হয় সে জানে না, অথবা জানলেও। হ্যাঁ, এবার আমাকে বলো যে তুমি যদি বি বিন্দুতে এই, আমি যদি বলি যে বি বিন্দুতে বাংলাদেশ থাকবে না কেন? ইবাদত হোসেন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না, তাহলে তুমিও ইয়ে থাকো। আলামিন আল মাহিয়ান বলো। তোমার স্পিকারের সমস্যা আছে, তুমি স্পিকার বন্ধ করো। আল মাহিয়ান, তুমি বলো, দ্রুত বলো, আমাদের সময় কমে গেছে। আর যারা ভিডিও অন করছো তারা ভিডিও বন্ধ করো। আল মাহিয়ান, দ্রুত বলো, দ্রুত বলো, আমাদের এখনো টপিক বাকি আছে। আচ্ছা, এখান থেকে হাবিবুর রহমান বলো। হাবিবুর রহমান, হ্যাঁ বলো। বি বিন্দুতে বাংলাদেশ থাকবে না কেন, থাকলে সমস্যা কি? বুঝতে পেরেছি, তুমি এটা বুঝতে পারোনি। শিহাব বলো, শিহাব। স্যার। হ্যাঁ বলো, বি বিন্দুতে জি স্যার, বাংলাদেশ কারণ থাকলে অসুবিধা কি? স্যার বাংলাদেশের বেশিরভাগই স্যার গরিব শ্রেণী, তো গরিব শ্রেণী, তো আমাকে স্যার প্রোডাক্ট যখন আমি যে কোনো কিছু যখন উৎপাদন করবো, তখন স্যার আমাকে থিঙ্ক করতে হবে স্যার আমার আমার দেশের স্যার জনগণ কোন 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 রকমের। এখন স্যার বিটি হচ্ছে বিলাস বিলাস মানে বিলাস করা যায় হ্যাঁ, এরকম দ্রব্যের উৎপাদন। উৎপাদন বেশি। আর হ্যাঁ, এই যে আর হচ্ছে ধানের উৎপাদন কম, কিন্তু আমাদের দেশে তো স্যার ধানের এখন ধরো তুমি বেশি উৎপাদন উৎপাদন করে বেশি ফেলেছো দরকার। বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্য তোমার জি সম্পদগুলো ব্যবহার করে তুমি বিলাসজাত দ্রব্য উৎপাদন করেছো। সম্পদ হলো আমরা ভূমি শ্রম ও জি মূলধন স্যার। সংগঠন বলি। তাতে জি স্যার। সমস্যা কি হবে? স্যার সমস্যা হচ্ছে তাহলে স্যার আমাকে স্যার বেশিরভাগ যেমন আমাদের আমাদের বেশি ধান দরকার স্যার, কিন্তু যে আমি যদি এখন আমি বেশি বলছি এই যে বিলাসবহুল করে ফেলি সম্পদগুলো, স্যার, তাহলে এই সম্পদের কি ধান হয়। অপচয় হবে? রিসোর্সের কি ওয়েস্টেজ হবে? জি স্যার। কেন ওয়েস্টেজ হবে? জি স্যার, অভাব। কারণ কারণ হলো স্যার আমার এটা তো আর স্যার কেউ বেশি কিনবে না। ধান না। কারণ এটা কেউ জি কিনবে না, স্যার, কারণ এই ইনকাম কম তাদের কিনবে, নেই। কম কারণ কিনবে। তাদের ধান খেতে জি খেতেই স্যার, তাদের কম। টাকা, চাল খেতে খেতেই তাদের, সরি ভাত খেতে খেতেই তাদের জি অধিকাংশ স্যার। ইনকাম চলে যায়। তো সে তো জি তাদের স্যার। এখানে কিন্তু ওই ইনকামটা, ওই ইনকাম দিয়ে তাদের ওই মোটরসাইকেল কেনার ক্ষমতা নেই, ফলে এটা রিসোর্সেস অফ সম্ভাবনা। জি ওয়েস্টেজ স্যার। হবে। ঠিক আছে, জি স্যার। এরপরে জি মিজানুর স্যার। রহমান হাত তুলেছো, তুমি বলো, দ্রুত বলো, সময় কম। স্যার মিনাজুর রহমান, হ্যাঁ। স্যার ওগুলো বিক্রি করে দিতে হবে বাইরের দেশে, যে বাইরের মানে দেশে যদি বিলাসজাত দ্রব্য। বাইরের দেশে যদি এটা না চায়, এটা সচরাচর আমি এখন আমার জন্য উৎপাদন করতে চাই, এখন বাইরের দেশ নিয়ে এখানে আমরা এখন চিন্তা করছি না।
তো বাইরের দেশের একটা ডিমান্ড থাকলে সেটা অন্য ব্যাপার। যেমন গার্মেন্টস, আমার দেশের লোকজন কিন্তু গার্মেন্টস যেটা দেশে প্রডিউস হয় সেটা কিন্তু গার্মেন্টস আমার দেশের জন্য হয় না, সেটা কিন্তু বাইরের দেশে চলে যায় আর কি। তো এখন কথা হলো যে বাইরের দেশে আমি যদি রপ্তানি করতে পারি এবং সেই সুযোগ যদি আমার থেকে থাকে তাহলে অবশ্যই আমি করব। করে আমাকে কোনটা কিনে নিয়ে আসতে হবে বাইরের দেশ থেকে? ধান, স্যার ধান নিয়ে আসতে ধান হবে, চাল কারণ এটা কিনে নিয়ে ধানের আসতে দাম হবে। বেড়ে যাবে। কিন্তু আমি জি এখন জি দেশের কথাই যেহেতু বলছি যে সম্পদগুলো আমার সম্পদগুলো ইউজ করে আমার দেশের বাউন্ডারির মধ্যে আমি চিন্তা করছি। তুমি ভালো জি বলেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তো এটা আমাকে জি স্যার। তখন কিন্তু আমাকে ধান কিনে নিয়ে আসতে হবে আর কি বাইরের দেশ থেকে। যদি তুমি বলো যে বাইরের দেশ, তাহলে বাইরের দেশে পাঠাও, বাইরের দেশ থেকে নিয়ে আসো ধান। হুম, ঠিক আছে? যদি এখন তো আমি যদি বলি যে তুমি ধান উৎপাদন যা করো, এই যে মোটরসাইকেল বিক্রি করে যা ধান পাও, তার চাইতে তোমার দেশে উৎপাদন করলে ধানের উৎপাদন আরো বেশি, কারণ তুমি আরো ধান উৎপাদনে বেশি স্পেশাল, তখন কিন্তু তুমি ধানের দিকেই বেশি ধাবিত হবা। কারণ এই রেখাটাই কিন্তু দক্ষতা নির্দেশ করে আমাদের প্রত্যেকটা বিন্দুই। এই বিন্দুর বাইরে যেতে পারি না, আর ভেতরে আসলে কি হবে সেটা আমরা পরে এখনো যেতে পারিনি। তো আর কে আছে বলো, হাত তোলো। আর কেউ আছে? আর কেউ কোশ্চেন আছে এখানে, নাকি আমরা সামনে আগাবো? আর সামনে এই 3টা টপিকের মধ্যে কোনো সমস্যা আছে? কিভাবে উৎপাদন করা হবে? আমি জানি যে এখানে সমস্যা থাকার কথা, এই শেপটা কেন এরকম হলো। আমরা একদিন জি যদি স্যার। সময় পাই, তোমরা মাথায় রেখো যে স্যার এই আজকে সময় আছে, আজকের বুঝান। তো সেই দিন আমরা ওকে এটা স্যার। ওই লিখে বোঝানোর চেষ্টা করব। তো এরপরে আমরা ওকে স্যার। আরেকটা টপিকে আসি। আমি ধরে নিচ্ছি এখানে আর কারো সমস্যা আছে, থাকলে হাত উঁচু করো, বলো। আমি জানি অনেকেরই সমস্যা আছে। তৌকির আহমেদ, 54 রোল নাম্বার, তুমি বলো তোমার কোথায় সমস্যা আছে? এই 3টা গ্রাফে কোথায় সমস্যা আছে? তৌকির। জি স্যার, স্যার সমস্যা নেই। সমস্যা নেই, কিন্তু পরে জি সমস্যা স্যার। বেরোলে কিন্তু অসুবিধা আছে। কোশ্চেন করবো আমি পরে, যে এখানে যে কোশ্চেন জি না আছে। স্যার, স্যার সমস্যা স্যার ওইটাই স্যার, স্যার রেখাটাই। রেখাটা তো তুমি গতদিন ক্লাসে ছিলে না? গতদিন তো ক্লাসে আমরা রেখা কিভাবে আসে বুঝিয়েছি। এটা রেখা কেন হয় সেটা আমাদের একটু হাই লেভেলের, সেটা আমরা পরে দেখাবো। তো রেখাটার শেপ কেন এরকম হয়, বা এই রেখাটা কেন এরকম জি আসে, স্যার। এই রেখাটা এভাবে নিলে কি হতো, বা সরল রেখা নিলে কি হতো, সেটাও আমাদের আলোচনায় আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। যেহেতু আমাদের সময় 40 মিনিট এবং এখানে আমাদের সুযোগ অনেক কম। স্যার, হ্যাঁ, বলো। স্যার ওয়াই স্থানে গম আর এক্স স্থানে ধান, এই উল্টা পাল্টা করে দিলে কিছু হবে না স্যার? না, সমস্যা নেই, কারণ আমার এখানে স্বাধীন চলক আর অধীন চলকের কোনো সমস্যা নেই। গম যদি আমি বাড়াই তখন ধান কি হয়ে যাবে? কমে যাবে। এক্ষেত্রে আমাদের স্বাধীন চলক আর অধীন জি চলক স্যার। যে কোনোটাই হতে পারে, ঠিক আছে? কিন্তু তোমার যখন পরীক্ষায় জি আসবে, স্যার। তোমার দেখতে হবে যে কোনটা আগে বলছে। তোমার কি বলছে গমের উৎপাদন বাড়ালে ধান কমবে, নাকি ধানের উৎপাদন বাড়ালে গম কমবে? যেটা আগে বলবে সেটা কিন্তু তোমার নিচে চলে আসবে, ঠিক আছে? সেটাই কিন্তু তোমার স্বাধীন হয়ে যাবে। ওকে, সমস্যা আছে কারো আর? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। আর এখানে আমরা গরিব শ্রেণীকে নিচে নিয়েছি, এটা ধনীও নিচে নিতে পারতাম। এখানে আমাদের যে চলকগুলো নিয়ে কাজ করেছে সেখানে আমাদের স্পেসিফিক কোনো স্বাধীন বা অধীন চলক নেই। এখানে যে কোনোটাই স্বাধীন হতে পারে, যে কোনোটাই অধীন হতে পারে। কিন্তু স্পেসিফিক চলক কিন্তু আমাদের পরের চ্যাপ্টার গুলোতে আসবে, যেমন সেকেন্ড চ্যাপ্টারে আছে আমাদের। এর পরের চ্যাপ্টার গুলোতে আমাদের স্পেসিফিক ভাবে স্বাধীন চলক আসবে, যেটাই স্বাধীন, এটা ছাড়া এটা স্বাধীন না, ঠিক আছে? তো এরপরে আমরা আসি, আমাদের পরের টপিকটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই উৎপাদন সম্ভাবনা রেখায় আমাদের দেখি এখান থেকে আমি এখন তোমাদের স্পিকার অফ করে দিলাম। তো এখন আমরা বেশি দূর যেতে পারবো না, কিন্তু তারপরে যতটা পারি আর কি। তো এখন আমরা আসি যে আমি এখন আর সবার যারা এখানে প্রেজেন্ট আছো তাদের সবারটা আমি এখন সেভ করে নিয়েছি। বাদ বাকি এখন আহ, আমরা আর সময় পাবো কিনা জানি না সেভ করার জন্য। আশা করি সবাই তোমাদের রোল নাম্বার দিয়েছো। তো এখন আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা কিন্তু আমরা আগে অতটা ব্যাখ্যা করিনি, এখন আমরা ডিটেলস দেখতে চাই। তো উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে আমি যদি বলি যে এটা কি সম্ভব নাকি সম্ভব না, তাহলে সম্ভাবনা বললে আমাদের একটা পসিবিলিটি, অর্থাৎ হ্যাঁ কি না এরকম একটা পসিবিলিটি আসে। তো আমি যদি বলি যে উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বললে আমাদের মাথায় আসে উৎপাদনের এই উৎপাদন কি সম্ভব নাকি এটা সম্ভব না। ওকে, তাহলে আমরা বলছি কি যে সম্ভাবনা বললে আমাদের একটা বিভিন্ন একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে এটা কি সম্ভব নাকি এটা সম্ভব না, এটা কি সম্ভব নাকি এটা সম্ভব না, এটা সম্ভব হলে এটা কি সম্ভব, অথবা ওটা সম্ভব হলে এটা কি সম্ভব, এরকম আর কি। তো এখন আমরা বলছি কি যে কেউ দুবার রোল নাম্বার লিখবে না, 301 কিন্তু দুবার রোল নাম্বার লিখো। তাহলে এখন আমরা আসি যে আমরা বলছি যে এই সম্ভাবনা রেখা দেখতে যে আমরা আসলে ডিটেলসে ব্যাখ্যা করব, তার আগে দেখে আসি। আমরা বলছি যে সমাজের প্রাপ্ত সম্পদ এবং চলতি প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ। তাহলে আমরা বলছি কি সমাজের প্রাপ্ত সম্পদ আর প্রযুক্তি। তো সম্পদ বলতে আমরা জানি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হলো আমাদের সম্পদ। আর প্রযুক্তি কি? প্রযুক্তিকে আমরা বলি উৎপাদন কৌশল। উৎপাদন কৌশলকে আমরা বলি প্রযুক্তি। যেমন আমরা যদি বলি যে একটা সময় লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো, এখন লাঙ্গলের জায়গায় এসেছে কি ট্রাক্টর। তা ট্রাক্টর তো আমাদের আধুনিক প্রযুক্তি। তা
তাহলে লাঙল দিয়ে জমি চাষ করার একটা পদ্ধতি ছিল, এখন কিন্তু সেই পদ্ধতিটা অ্যাডভান্স হয়েছে, চেঞ্জ হয়েছে। তাহলে সেই পদ্ধতিটাকেই আমরা বলি প্রযুক্তি। তাহলে পদ্ধতি যখন পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি উন্নত প্রযুক্তি। তাহলে এখন আমরা বলছি কি যে প্রযুক্তি সম্পদ আর চলতি প্রযুক্তি। চলতি অর্থ কি? প্রযুক্তির পরিবর্তন এখানে আমরা চিন্তা করব না। সাহায্যে দুটি দ্রব্য উৎপাদন, এখানে কিন্তু দ্রব্য উৎপাদন বলা হচ্ছে। উৎপাদনের যে বিভিন্ন সংমিশ্রণ আমরা দেখাই তাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে যে হাত তুলেছে তার জন্য 30 সেকেন্ড সময় আছে। বলো কি বলতে চাও? বলো বলো কুইক। আর সময় নেই আমাদের, আমরা পরের ক্লাসে এখান থেকে শুরু করব। হাত তুলেছিলে কে? আচ্ছা, তাহলে এখানে আমরা আসি যে আমরা বলছি যে যে রেখার সাহায্যে আমরা দেখাই তাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা। আবু সাইম বলো।